দেশের পট পরিবর্তনে বরিশালে 2 যুগেরও বেশি সময় পর প্রকাশ্যে বৃহৎ সমাবেশ করল জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিকেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী ও সংগঠনের 12তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে গ্রন্থ আড্ডার আয়োজন করে জিয়া স্মৃতি পাঠাগার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভাষ্য, কিন্তু আপনার মন্তব্য কি? সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যেভাবে করে দেখতে পাই, সর্বশেষ যেটা ঘটলো যে আপনাদের সিরাজ শিকদার এবং তার পাশে হচ্ছে শেখ মুজিবুর রহমানের গ্রাফিতিতে রং মারাকে কেন্দ্র করে আমরা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের পেজে দেখতে পেলাম তাদের নাম দিয়ে, ছবি দিয়ে, ফটো। আপনার সম্ভবত তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় চিন্তা করেছে যে আরো ডিটেইল নেগোসিয়েশন করবে। তো আমরা চিন্তা করলাম এই জন্য তো বসে থাকা যায় না, সাইবার সিকিউরিটি আইনে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো আমরা উইথড্র করে ফেলার প্রক্রিয়া শুরু করেছি। এটা তো মূল কনসার্ন। তারপর আস্তে ধীরে উচ্চ আদালতে বিচারপতি নিয়োগে সুস্পষ্ট আইন বা নীতিমালা করার বিষয়ে সাংবিধানিক নির্দেশনা থাকলেও বাস্তবে তা উপেক্ষিত। 1978 সালে প্রথম আইন করার বিষয়টি সংবিধানে যুক্ত করার পর মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের দিন ডোনাল্ড ট্রাম্পের ভাষণে উঠে আসে নানা গুরুত্বপূর্ণ ইস্যু। তবে মার্কিন গণমাধ্যম CNN এর দাবি, এদিন অনেক ভুল আর বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বক্তব্যে ট্রাম্প বলেন, তার পূর্ববর্তী শাসন আমলে চীনের উপর শুল্ক আরোপের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে তারই আলোকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ভিডিওর শুরুতেই দেখছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি দেখছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, এই বিষয়ে আর কিছুই বলবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের দিন ডোনাল্ড ট্রাম্পের ভাষণে উঠে আসে নানা গুরুত্বপূর্ণ ইস্যু। তবে মার্কিন গণমাধ্যম CNN এর দাবি, এদিন অনেক ভুল আর বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বক্তব্যে ট্রাম্প বলেন, তার পূর্ববর্তী শাসন আমলে চীনের ওপর শুল্ক আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্র শত শত বিলিয়ন ডলার আয় করেছে। তবে এই তথ্য সঠিক নয় বলে দাবি CNN এর। গণমাধ্যমটি বলছে, বাস্তবে এই শুল্কের ব্যয় বহন করেছেন মার্কিন আমদানিকারক আর ভোক্তারা। এই বিষয়ে ট্রাম্প আরও বলেন, তার আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট চীনা পণ্যের উপর শুল্ক আরোপ করেননি। তবে CNN বলছে, 1789 সাল থেকে চীনের বিভিন্ন পণ্যের উপর শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র। এদিন পানামা খাল নিয়েও ভুল তথ্য দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি দাবি করেন বর্তমানে এই খাল চীনের নিয়ন্ত্রণে আছে। তবে CNN বলছে, পানামা খালের কোনো স্থাপনা কিংবা এর আশেপাশে চীনা নিয়ন্ত্রণের কোনো প্রমাণ নেই। গণমাধ্যমটি জানায়, 1999 সালে যুক্তরাষ্ট্র খালটির নিয়ন্ত্রণ হস্তান্তর করার সময় থেকে এখন পর্যন্ত এটি পানামার অধীনেই পরিচালিত হচ্ছে। ক্যাপিটল হিলের হামলার বিষয়েও কথা বলেন ট্রাম্প। তিনি আবারও দাবি করেন ওই ঘটনার সঙ্গে বাইরের সংশ্লিষ্টতা আছে। তবে CNN এর ফ্যাক্ট চেকিং বলছে, হামলাকারীদের বেশিরভাগই ছিলেন ট্রাম্পের সমর্থক। নিজের বক্তব্যে 2020 সালের নির্বাচনে জো বাইডেনের জয়ের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন ট্রাম্প। বলেন, ওই নির্বাচনে জালিয়াতি হয়েছিল। এমনকি 2024 সালের নির্বাচনেও জালিয়াতির চেষ্টা চালানো হয় বলে দাবি করেন তিনি। যদিও তার এমন বক্তব্যকে ভুল বলছে গণমাধ্যমটি। ভাষণের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব নীতি নিয়েও ট্রাম্প ভুল দাবি করেছেন বলে জানায় CNN। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, জন্মসূত্রে নাগরিকত্ব নীতি কেবল যুক্তরাষ্ট্রেরই আছে। তবে গণমাধ্যমটি বলছে, এই নীতি বিশ্বের বহু দেশে অনুসরণ করে। ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তিনি যখন প্রথমবার প্রেসিডেন্ট হয়েছিলেন তখন হামাস এবং হিজবুল্লাহকে সহায়তা দেওয়ার মতন অর্থ ইরানের ছিল না। যদিও CNN এর দাবি, যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়লেও তেহরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে অর্থায়ন বন্ধ করেনি। দেশের পট পরিবর্তনে বরিশালে 2 যুগেরও বেশি সময় পর প্রকাশ্যে বৃহৎ সমাবেশ করল জামায়াতে ইসলামী।
মঙ্গলবার বিকেলে জেলা ও মহানগরের বিভিন্ন এলাকা থেকে দলে দলে নেতাকর্মীরা যোগ দেন কেন্দ্রীয় হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দানে। বাংলাদেশের মানুষ একেবারেই বৈষম্য চায় না। দলটির কেন্দ্রীয় ও তৃণমূল নেতাকর্মীদের অংশগ্রহণে মিলন মেলায় পরিণত হয় সম্মেলন। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয়, গণহত্যাকারী সিন্ডিকেট হিসেবে আখ্যায়িত করে ফ্যাসিস্ট উপাধি পাওয়া শেখ হাসিনার সমালোচনা করেন। তারা ক্ষমতার রাক্ষস, তারা অর্থের রাক্ষস, তারা দাম্ভিক ছিলেন। রাজনীতির নাম যদি গণহত্যা হয় তাহলে এমন দল বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না। তৈরি থাকুন, যুদ্ধ কেবল শুরু, যুদ্ধ শেষ হয়নি। আগাছা পরগাছা সাফ না হওয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে। এর আগে সকালে বরিশাল মহিলা জামায়াতের সম্মেলনে অংশ নেয়ার পর জামায়াতের আমির ছুটে যান চরমোনাই মাদ্রাসায়। সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দুই দলের শীর্ষ নেতা আগামীর বাংলাদেশে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বলেন, চিন্তার ব্যবধান থাকলেও মানুষের কল্যাণে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় দুই দল একসঙ্গে কাজ করবে। আমাদের উদ্দেশ্য আল্লাহর জন্য আমরা একত্রিত হয়েছি, এর বাইরে আমাদের কোনো উদ্দেশ্য নেই। আমরা এক আছি তো, আমরা এক আল্লাহ, এক কলিমা, এক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সবাই বিশ্বাস করি। এই জায়গায় আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই। জনগণের প্রত্যাশা, দেশের দেশপ্রেমিক ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে। আমাদেরকে ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করে। আমরা যেন সবাই একত্রিত হয়ে এই দেশটা যেন সুন্দরভাবে এবং ইসলামের পক্ষে, মানবতার পক্ষে কাজ করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে। আগে সংস্কার ও পরে ভোট আয়োজনের পক্ষে মত দেন দুই শীর্ষ নেতাই। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও সংগঠনের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে গ্রন্থ আড্ডার আয়োজন করে জিয়া স্মৃতি পাঠাগার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, এতদিনের জঞ্জাল হুট করেই শেষ হবে না, তাই সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, হঠকারী এমন কিছু করা যাবে না যাতে করে দেশে আবার নৈরাজ্যের সৃষ্টি হয়। এই মুহূর্তে আমি সব পাল্টে দেব, এই মুহূর্তে আমি দখল করব, এই মুহূর্তে আমি সব অন্যায় পড়ে দেব, এটা হয় না। আমাদের এখানে এখন যে অস্থিরতা বিরাজ করছে, এই অস্থিরতা থেকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তাকে যদি কন্টেইন করতে চাই, আমাদেরকে ধৈর্য ধরে পা ফেলতে হবে। এমন কিছু আমরা করব না যেখানে আমরা আরো নৈরাজ্যের সৃষ্টি করে আরো বিপদ আমরা যেন ডেকে না আনি। অনেক ত্রুটি আছে, আমি বিশ্বাস করব, তো অনেক ত্রুটি তারা নিয়ে এসছে, একটা জঞ্জালের মধ্যে এসছে, একেবারে ধ্বংসপ্রাপ্ত জঞ্জাল। চিন্তা, আমার ধারণা ছিল যে এটা এত খারাপ হয়ে গেছে। এই অবস্থার পরিবর্তন তো আপনার এত দ্রুত হবে না, একদিনে হবে না। ধৈর্য ধরেন, স্ট্রাকচার আমরা খাড়া করি, গণতান্ত্রিক একটা স্ট্রাকচার খাড়া হোক। সেই স্ট্রাকচার খাড়া হলে নিশ্চয়ই আমরা আপনার সামনের দিকে এগিয়ে যেতে পারবো। সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে আশাবাদ ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের কোনো বিকল্প নেই, তবে তার আগে ন্যূনতম সংস্কার চায় বিএনপি। তো একটা কথা আবার আমি বলি, আমাকে অনেকে ভুল বোঝে যে আপনি তো নির্বাচন করেন কেন। হ্যাঁ, আমাকে বিশেষ করে ছাত্ররা তো বলেই, এখানে নির্বাচন বলার কারণটা হচ্ছে একটাই, তো হচ্ছে যে আমরা বিশ্বাস করি, আমি জানি না আমার এই বিশ্বাস ভুল কিনা, যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। যে নির্বাচনটা হলে এই সমস্যাগুলো চলে যাবে। এখানে আপনার একটা নির্বাচিত সরকার, সে একটা পিপলস ম্যান্ডেট নিয়ে বসবে। এরা তো এখন বসতে পারেনি, ওদের মধ্যে সেই যে কনফিডেন্স, সেই কনফিডেন্সটা তো নাই। তো এই জন্যই আর পিপলের ভাষাটা তো বুঝতে হবে, সেটা আপনার একটা নির্বাচিত সরকার ভাষ্য। কিন্তু আপনার মন্তব্য কি? সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যেভাবে করে দেখতে পাই, সর্বশেষ যেটা ঘটলো যে আপনাদের সিরাজ শিকদার এবং তার পাশে হচ্ছে শেখ মুজিবুর রহমানের গ্রাফিতিতে রং মারাকে কেন্দ্র করে আমরা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের পেজে দেখতে পেলাম তাদের নাম দিয়ে, ছবি দিয়ে ফটোকার্ড করে তাদের ব্যাপারে হুমকি দেওয়া হচ্ছে, এবং বিভিন্ন জায়গায় এখনো কিন্তু ডিজিটাল সাইনবোর্ডে, দেয়ালে চিকামারা থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু আমরা আওয়ামী লীগ ছাত্রলীগের এক ধরনের গোপন উপস্থিতি দেখতে পাই। আসলেই কি আওয়ামী লীগের রাজনৈতিক কবর রচনা হয়েছে, নাকি কোনো না কোনোভাবে আওয়ামী লীগ আবার ফিরে আসবে দেশের রাজনীতিতে? আগামী অন্তত 20 বছরে আমার মনে হয় না যে আওয়ামী লীগ ফিরে আসা সম্ভব কোনোভাবে। যেটা আপনি বললেন যে
অনলাইনে, যেটা ওদের উপস্থিতিটা অনলাইনে, এবং সেটা এমন না যে আওয়ামী লীগ বা ছাত্রলীগের অনেক মানুষ অনলাইনে অ্যাক্টিভ, ওদের এক একজন অনেকগুলা ফেক আইডি ইউজ করে তারপর হচ্ছে ওরা এই কার্যক্রমগুলো চালায়, এবং সেগুলো দিয়ে বিশেষ করে আমাদের নারী যে আন্দোলনকারী ছিলেন তাদেরকে খুব ভালোভাবে সবসময় অ্যাটাক করা হয়। আর এই জিনিসটা আপনারা হচ্ছে একজন সাংবাদিক ভাই বলেছিলেন যে সাদ্দাম হচ্ছে ওর কয়েকশো ফেক আইডি দিয়ে আমার বিরুদ্ধে লেখালেখি করেছিল। তো ওরা হচ্ছে অনলাইনে অ্যাক্টিভ এবং এইভাবে হচ্ছে, কিন্তু মাঠে এটা আসলে সম্ভব না, এবং জনগণ হচ্ছে কখনো এটা মেনে নিবে না, এটা সম্ভব না। তাহলে যে রাজনৈতিক বক্তব্যগুলো দেখি বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে যে অভিযোগ আসে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষেত্রে বলা হয়, সেটা নিয়ে আপনার মন্তব্য কি? হ্যাঁ, এটা হচ্ছে, এবং আমার কাছে মনে হয় যে আমাদের বর্তমান রাজনীতি বলেন বা সামনে নির্বাচন আসতে চলছে, সেখানে আমাদের এটা একটা খুবই শঙ্কার জায়গা, যেটা হচ্ছে আমরা যেটা মানে আশা করেছিলাম যে আওয়ামী লীগের সময় ভারতপন্থী একটা যে টান ছিল ওইটা হয়তো বা কিছুটা কমবে, কিন্তু আমাদের বর্তমান পরিস্থিতিতে সব দলের নেতা নেত্রীদের বক্তব্য শুনে এটাই মনে হচ্ছে যে সব দলগুলোর মধ্যে ভারতের একটা প্রভাব আবার হচ্ছে চলে আসছে, এবং সেটা কোনো একটা দল না, সব দলগুলোর মধ্যেই চলে আসছে, এবং আওয়ামী লীগকে নির্বাচনে ফিরিয়ে আনার যে এজেন্ডা এটাও ভারতের এজেন্ডা, এবং এই এজেন্ডাকে সবাই হচ্ছে প্রত্যক্ষ হোক বা পরোক্ষভাবে করছে তারা। কিন্তু আমার কাছে মনে হয় যে কোনো দলে এটা করছে তারা আসলে মানুষের গ্রহণযোগ্যতা যে তাদের দরকার হবে বা নির্বাচনে উঠে আসার জন্য যে মানুষের গ্রহণযোগ্যতা দরকার এটা তাদের মাথায় আনা উচিত। যদি এমন হলো যে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে আওয়ামী লীগ নির্বাচন কমিশনের মাধ্যমে তারা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেল, সেই ক্ষেত্রে আন্দোলনের স্টেক হোল্ডার হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা কি হবে? তারা কি এটাকে মেনে নিবে? হ্যাঁ, এটাকে কোনোভাবেই মানা সম্ভব না। আওয়ামী লীগ যে ম্যাসাকারটা করেছে বা গত 15 বছরেও করেছে বা এতগুলো হচ্ছে আপনার ভোট ডাকাতির যে নির্বাচন করেছে, সেই জায়গা থেকে এটা কোনোভাবেই মানা সম্ভব না। তাদের মধ্যে যদি কোনো নেতা নেত্রী থেকে থাকে যারা আসলে হচ্ছে এরকম অপকর্মের সাথে জড়িত ছিল না, তারা নতুন ব্যানারে আসুক। এই আইনটা নিয়ে আলটিমেটলি কি করা হবে সেটা নিয়ে আপনাদের মধ্যেও প্রশ্ন রয়েছে। আপনাদের শুধু একটা জিনিস জানাই, আমরা এই আইনটা প্রত্যাহারের বা সংশোধনের কাজটা করছে হচ্ছে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। ওনারা যখন আমাদের পরামর্শ চান আমরা পরামর্শ দিই, কিন্তু এই কাজটা মূলত তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের। সাইবার সিকিউরিটি আইনের ব্যাপারে বিভিন্ন রকম পরামর্শ আসছে, যতবারই ড্রাফট করা হয় দেখা যায় কারো না কারো আপত্তি আছে, কারো না কারো আবার পক্ষে থাকছে। তো এটা নিয়ে আপনার সম্ভবত তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় চিন্তা করেছে যে আরও ডিটেইল নেগোসিয়েশন করবে। তো আমরা চিন্তা করলাম এই জন্য তো বসে থাকা যায় না, সাইবার সিকিউরিটি আইনে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো আমরা উইথড্র করে ফেলার প্রক্রিয়া শুরু করেছি। এটা তো মূল কনসার্ন, তারপর আস্তে ধীরে আরও কনসালটেশন করে সাইবার সিকিউরিটি আইন যেটা আছে সেটার সংশোধন অথবা বাতিল এই ব্যাপারে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করবে। তো আমরা সাইবার আইনের অধীনে যে স্পিচ অফেন্স আছে সেই মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ অলরেডি গ্রহণ করেছি। আমরা তালিকা করে দেখেছি বিগত সরকারের আমলে 332টি স্পিচ অফেন্সের মামলা করা হয়। এর মধ্যে 332টি স্পিচ অফেন্স সংক্রান্ত মামলার বিচার চলছে। এর মধ্যে 57টি মামলা হচ্ছে তদন্তাধীন আছে। এই যে 332টি মামলা বিচারাধীন আছে, এইগুলি উইথড্র করার ব্যাপারে আইন মন্ত্রণালয়ের ভূমিকা রাখার অবকাশ আছে। এই 332টি স্পিচ অফেন্সের মধ্যে পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে ইতিমধ্যে 113টি মামলা প্রত্যাহার করা হয়েছে। আমরা আশা করছি আগামী 2 সপ্তাহের মধ্যে স্পিচ অফেন্স সংক্রান্ত যতগুলা মামলা আছে সব প্রত্যাহার করা হবে। ইতিমধ্যেই আমরা প্রায় অর্ধেক মামলা প্রত্যাহার করেছি, বাকিগুলাও করা হবে। আর এই আইনের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এই ব্যাপারে আপনার তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে অচিরেই আরও জানতে পারবেন। আরেকটা আমাদের লক্ষ্য ছিল আমাদের দায়িত্ব গ্রহণ করার পরই, আপনারা জানেন বিগত 15 বছর ফ্যাসিস্ট গভর্নমেন্টের আমলে বহু গায়েবী মামলা দায়ের করা হয়েছিল। আমি নিজে ওই ব্যাপারে লেখালেখি করতাম, তো আমাকে প্রায় দেখতাম মানুষ প্রশ্ন করতো যে আমি এখন কি করছি এটা নিয়ে। আপনাদের প্রথমেই বলি, আমরা এই উদ্যোগ গ্রহণ করতে দেরি হয়েছে কারণ গত সরকারের আমলে যে 4-4.5 হাজার পাবলিক প্রসিকিউটর ছিল তারা এই 5 আগস্ট গণ অভ্যুত্থানের বিজয়ের পর তারা সবাই পালিয়ে গেছেন। অল্প 50-60 জন বাদে কেউই ছিলেন না।
ফলে পাবলিক প্রসিকিউটর না থাকলে তো আমরা মামলা উইথড্র করতে পারি না। পাবলিক প্রসিকিউটরের মাধ্যমেই আইন মন্ত্রণালয়কে কাজ করতে হয় বা সরকারকে কাজ করতে হয়। তো পাবলিক প্রসিকিউটর নিয়োগ হওয়ার সাথে সাথে আমরা গায়েবী মামলাগুলা লিস্ট করার এবং তালিকাবদ্ধ করার, আইডেন্টিফাই করার প্রক্রিয়া শুরু করি। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা ইতিমধ্যে 25টি জেলায় 2500-এর বেশি মামলাকে গায়েবী মামলা হিসাবে আইডেন্টিফাই করতে পেরেছি। 2500-এর বাইরেও আরও অনেক থাকতে পারে। আমরা ইতিমধ্যে 25টি মামলায় 2500-এরও বেশি মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসাবে বা গায়েবী মামলা হিসাবে চিহ্নিত করতে পেরেছি। আগামী 7 দিনের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করার উদ্যোগ নেওয়া হবে। আপনাদেরকে এটুকু শুধু বলতে চাই যে এই 2500-এরও বেশি যে মামলা আছে, এখানে লক্ষ লক্ষ আসামি আছে এবং এটা এক্সস্টিভ নাম্বার না। আরও অনেক জেলাতে আরও অনেক মামলা আছে এবং 25টি জেলাতেও আরও মামলার খোঁজ খবর নেওয়া হচ্ছে। তো আমরা আশা করছি আমরা ফেব্রুয়ারির মধ্যে গায়েবী মামলা প্রত্যাহারের কাজ সম্পন্ন করতে পারবো। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে গায়েবী মামলা বলতে আমরা কি বুঝি। গায়েবী মামলা আইডেন্টিফাই করার জন্য আমরা 4টি ক্রাইটেরিয়া বাছাই করেছিলাম। একটা হচ্ছে এই মামলাগুলো পুলিশ দায়ের করেছে কিনা। এই মামলাগুলোতে একটা কমন ট্রেন্ড ছিল বিস্ফোরক আইনে মামলা দায়ের করা, অস্ত্র আইনে মামলা দায়ের করা, পুলিশের উপর অ্যাসল্ট হয়েছে এই ধরনের অভিযোগ আনা এবং স্পেশাল পাওয়ার অ্যাক্টে মামলা করা। গায়েবী মামলা প্রত্যাহারের ক্ষেত্রে এই প্রবণতাটা আমরা নজর রেখেছি। তৃতীয় প্রবণতা হচ্ছে এখানে অনেক আসামি থাকে এবং আরও বেশি অজ্ঞাতনামা আসামি থাকে। চতুর্থ আইডেন্টিফিকেশনের চতুর্থ যে প্রক্রিয়াটা আমরা করেছি সেটা হচ্ছে এই মামলাগুলো সাধারণত করা হতো বিএনপি সহ বিরোধী দলগুলো যখন বড় বড় আন্দোলন করতো তার আগে পরে, অথবা এই যে ভুয়া নির্বাচন হয়েছে গত 3টা ভুয়া নির্বাচনের আগে পরে। তো এই সমস্ত ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা 2500-এরও বেশি মামলা ইতিমধ্যে আইডেন্টিফাই করেছি। এগুলি প্রত্যাহার আশা করছি আর কি। যত গায়েবী মামলা আছে যেগুলি আইডেন্টিফাই করতে পারবো আমরা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার করার কাজ হয়ে যাবে। সাংবিধানিক নির্দেশনা থাকলেও বাস্তবে তা উপেক্ষিত। 1978 সালে প্রথম আইন করার বিষয়টি সংবিধানে যুক্ত করার পর বিভিন্ন সময়ে এই আইন প্রণয়নের দাবি ওঠে। অবশেষে গত 5 আগস্ট দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিচারপতি নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি নতুন করে আলোচনায় আসে এবং অন্তর্বর্তী সরকার উচ্চ আদালতের বিচারপতি নিয়োগে আইন করার উদ্যোগ নেয়। বিচারপতি নিয়োগে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করার জন্য গত 28 নভেম্বর সুপ্রিম কোর্ট থেকে আইন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। সংগ্রহ করবেন। মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সচিবালয়ে সংবাদ সম্মেলনে বলেন, উচ্চ আদালতের বিচারক নিয়োগে অধ্যাদেশ জারি করা হয়েছে। বিচারপতি নিয়োগে 6 সদস্যের একটি সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করা হবে। উচ্চ আদালতে বিচারক নিয়োগ হবে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে, দক্ষ, অভিজ্ঞ, দল নিরপেক্ষ এবং প্রকৃত যোগ্য ব্যক্তিরা উচ্চ আদালতে বিচারক নিয়োগ হবে। দেশের 25 জেলায় আওয়ামী লীগ সরকার আমলে করা 2500 গায়েবী মামলা চিহ্নিত হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, আগামী 1 সপ্তাহের মধ্যে এসব মামলা এবং ফেব্রুয়ারির মধ্যে সারা দেশের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হবে। সাইবার সিকিউরিটি আইনের অধীনে থাকা মামলাসমূহ প্রত্যাহারের কথা জানান তিনি। 2500-এরও বেশি মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসাবে বা গায়েবী মামলা হিসাবে চিহ্নিত করতে পেরেছি। আগামী 7 দিনের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করার উদ্যোগ নেওয়া হবে। জুলাই আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে গণহত্যার বিচার এবং আগামী নির্বাচন আয়োজন সাংঘর্ষিক বিষয় হবে না জানিয়ে আইন উপদেষ্টা বলেন, বিচার কাজের জন্য প্রয়োজনে দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন করা হবে। ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে বন্দী প্রত্যর্পণ চুক্তি লঙ্ঘন হবে বলেও জানান আইন উপদেষ্টা। ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হয় এমন কোনো বিষয়ে অন্তর্বর্তী সরকার সংস্কারের উদ্যোগ নেবে না। দর্শক, আমি আশা করি আপনি সবগুলো ভিডিওই মনোযোগ সহকারে দেখছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য এবং মতামত থাকে তাহলে কমেন্টে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতোই এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।